খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আয়োজনে আজকে আলোচনার বিষয়বস্তু টাইগারদের পেস দর্শন। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিতে চাই। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে নাটকীয় মোড়। বিশ্বকাপ না খেললেও পাকিস্তানকে রাজি করানোর আলোচনায় বাংলাদেশের শরণাপন্ন আইসিসি। গণমাধ্যমের খবর, শাস্তি নয় বরং বাংলাদেশকে ক্ষতিপূরণ দিলেই কেবল ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। সোমবার আবারও হতে পারে আলোচনা, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় রং হারিয়েছে এবারের আসর, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। শুধু তাই না, বাংলাদেশ থাকলে ম্যাচগুলোতে গ্যালারি ভর্তি দর্শক থাকতো বলে মনে করেন শান্ত। জয়ের ভাই, আজকে আলোচনার বিষয়বস্তু টাইগারদের পেস দর্শন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার এবং কোচ তালহা জুবায়ের। স্বাগত তালহা জুবায়ের ভাই আপনাকে এখন মাঠের আয়োজনে। টাইগারদের পেস দর্শন নিয়ে আমরা আলোচনা করতে চাই, তবে সেই দর্শনের আগে আইসিসির দর্শন নিয়ে আসলে একটু কথা বলতেই হবে, কারণ গতকালও একটা মিটিং হয়েছে এবং ভোর রাতে বিভিন্ন গণমাধ্যমে, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা সেই খবরাখবরগুলো দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে খেলতে যাবে না, বা পরবর্তীতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়া বা বাংলাদেশকে সরিয়ে দেওয়া, সব মিলিয়ে একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল, গতকালের আলোচনায় সেখানে কোনো আশা বা প্রত্যাশা দেখছেন কিনা বাংলাদেশের জন্য? না, দেখেন, ফিনান্সিয়ালি হয়তো বা আপনি মিটিংটা যদি আমাদের পরে আসে, হয়তো বা ফিনান্সিয়ালি আমরা বেনিফিটেড হব। তবে এরকম একটা ওয়ার্ল্ড কাপ না খেলার ঘাটতি তারা সবসময় থেকে যাবে, যে একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু একটা ম্যাসিভ ব্যাপার একটা প্লেয়ারের জন্য। সো আমি যেমন ওয়ার্ল্ড কাপটা খুব একটা ফলো করছি না, আমার মতো হয়তো বা অনেকেই, বাংলাদেশ যেহেতু নেই, অনেকেই হয়তো বা ফলো করবে না ওইভাবে। সো আমি আশা করব যে সামনের দিনে ইনশাল্লাহ এই জিনিসটা আমরা, ঘাটতিটা যেভাবেই হোক না কেন, আমাদের খেলাটা মাঠে আসবে আসলে। গতকাল একটা লম্বা আলোচনা হয়েছে। বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে হঠাৎ করেই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা গতকাল ভোরে জানতে পেরেছি সেটা, যে আমিনুল ইসলাম বুলবুলকে আইসিসির এই মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মহসিন নাকভি ছিলেন এবং আইসিসির একজন কর্মকর্তাও ছিলেন। কি আলোচনা হয়েছে সেটার একটা সার সংক্ষেপ, সেই ফিডব্যাকটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট সেখানে তুলে ধরা হয়েছে। এবং সেই পয়েন্টগুলোর মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও বাংলাদেশকে একটা আইসিসি ক্ষতিপূরণ দেবে, এরকম একটা আলোচনা। এবং ভারত পাকিস্তানের ম্যাচ খেলার জন্য আরও বেশ কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে একটু কি মানে পাকিস্তানের বাংলাদেশকে সমর্থন, বা ভারত পাকিস্তান ম্যাচের যে বড় একটা বাজেট, যেই রেভিনিউটা আসে প্রায় 6,000 কোটি টাকার মতো, সেটার জন্যই কি আইসিসি এরকম সিদ্ধান্ত নতুন করে পুনর্বিবেচনা করার জন্য একটা কৌশল অবলম্বন করলো কিনা? দেখেন, আমার মনে হয় শুধু আইসিসি না, এটার জন্য ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো হয়তো বা ইন্ডিয়া পাকিস্তানকে রিকোয়েস্ট করছে, যে স্পেশালি পাকিস্তানকে, যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যেন তারা খেলে। কারণ এটা শুধু ইন্ডিয়া কিংবা বাংলাদেশ কিংবা পাকিস্তান লুজার হবে না, এটার জন্য ওয়ার্ল্ডের অন্যান্য ক্রিকেটিং নেশনগুলোও লুজার হবে। কারণ আইসিসি যে রেভিনিউটা জেনারেট করে এই ম্যাচটা থেকে, এইটার একটা যে লভ্যাংশ, এইটা কিন্তু সব দেশগুলোই পায়। সো আমরা এই ম্যাচটা যদি না হয়, তাহলে বাংলাদেশ যেমন পাবে না, অন্যান্য দেশও পাবে না। সো আমি শুনেছি শ্রীলঙ্কা ও পাকিস্তানকে রিকোয়েস্ট করছে যে ইন্ডিয়ার সঙ্গে যেন খেলে, এরকমভাবে অনেক দেশই হয়তো বা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছে। সো আমার মনে হয় ক্রিকেটের স্বার্থে এই ম্যাচটা হওয়া উচিত। কারণ আপনার কাছে যদি ফিনান্সিয়ালি আপনি যদি স্ট্রং না হন, আমাদের ক্রিকেট বোর্ড যদি স্ট্রং না হয়, তাহলে আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টে অনেক ঘাটতি দেখা যাবে ইন ফিউচার। সো আমি মনে করি এই ম্যাচটা যদি হয় এবং আমরাও ফিনান্সিয়ালি ওইভাবে বেনিফিটেড হতে পারি, তাহলে সবার জন্যই ভালো হয়। আপনি খেলা দেখার কথা বলছিলেন, যে বাংলাদেশ যেহেতু নেই, খেলা দেখার সেই আগ্রহটা বা আকর্ষণটা খুব একটা কাজ করছে না, ম্যাচগুলোতেও সেভাবে ফলো থ্রু করা হচ্ছে না। দর্শকদের সাথে কথা হয়েছে কিনা, কিংবা আপনি তো কোচিং করান ক্রিকেটারদের সাথে, তাদের অনুভূতিগুলো কোনোভাবে জানতে পেরেছেন না? দর্শকদের সাথেও হয় নাই, আমার ফ্রেন্ড সার্কেল, অনেকের কাছের মানুষজনের সঙ্গে কথা হয়েছে। সবার একটাই কথা, যেহেতু বাংলাদেশ নেই, ওয়ার্ল্ড কাপটা ওইভাবে কেউ ফলো করছে না। কারণ নিজের দেশটা যখন থাকে না কোথাও, তখন আমরা ওইভাবে ফলো করি না। আর এইটা ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো না যে আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা অনেক বড় ফ্যান ফলোয়িং আছে ক্রিকেট কোনো নেশনের উপরে, সেরকমও নেই। সো
হয়তোবা আপনি এবার টিভি চ্যানেলগুলোর যারা স্পোর্টস দেখায়, ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছে, তাদের টিআরপি ওরকম আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে বাংলাদেশ থেকে কত পার্সেন্ট মানুষ খেলা দেখেছে আসলে। আপনি তো জাতীয় দলের সদস্য ছিলেন, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে, পেস বোলার হিসেবে খেলেছেন। এবার কি আপনার কাছে মনে হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়াটা, সেটা কোচ সালাউদ্দিনও কিছুদিন আগে বলেছেন, আমিনুল ইসলাম বুলবুল বা বিসিবির পরিচালকরা বলেছেন যে খেলোয়াড়দের বিশ্বকাপ না খেলে নিয়ে একটা হতাশা থাকতে পারে, বাট সেটা থেকে তারা কাম আউট করার চেষ্টা করবেন। সেই চেষ্টা কি বিসিবি আসলে পরিপূর্ণভাবে করতে পারছে কিনা? কেমন এখনো পর্যন্ত তো হয়নি, কারণ আপনি ওয়ার্ল্ড কাপ, কিন্তু আপনি আমাদের যে একটা টুর্নামেন্ট হচ্ছে 3 দল মিলে, এটা কি আসলে ওয়ার্ল্ড কাপের মতো একটা ভাইব ক্রিয়েট করতে পারবে প্লেয়ারদের ভিতরে? অবশ্যই পারবে না। কোথায় ওয়ার্ল্ড কাপ আর কোথায় আপনি এই টুর্নামেন্টটা করে আপনি প্লেয়ারদেরকে কি দিয়ে বোঝাবেন আসলে? আপনি যতই ফিনান্সিয়ালি আপনি প্লেয়ারদেরকে মানে সাপোর্ট করেন না কেন, দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড কাপ ইজ আ ওয়ার্ল্ড কাপ। ওইখানে একটা পারফরমেন্স, আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই খেলা দেখে, সবার ফোকাসে আসা যায় এবং একটা প্লেয়ারের কনফিডেন্স লেভেল অনেক গ্রো করে যদি ওয়ার্ল্ড কাপে আপনি ভালো খেলতে পারেন। সো আমার মনে হয় এই ঘাটতিটা খুব সহজে প্লেয়ারদের পূরণ হবে না, তবে আমি আশা করব যে সামনের যে সিরিজগুলো আমাদের আছে ওইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে হয়তো বা আমরা একটু হলেও ভালো দিকে ফিরবে, ভালো শেপে ফিরবে। এবার একটু আপনার প্রসঙ্গে ফিরতে চাই। 2002 সালে জাতীয় দলে অভিষেক পেস বোলার হিসেবে 140-এর উপর গতি সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার অপমৃত্যু হয়েছে ইনজুরির কাছে হেরে গিয়ে। সেই সময়ের প্রেক্ষাপটে বিসিবি যেভাবে কাজ করত, বা বিসিবির যেই অবহেলা বা দূরদর্শিতার অভাবের কারণে আপনার ক্যারিয়ারটা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, সেই একই বিষয় কি বর্তমান সময়ে ঘটছে না? আমি যদি বলি কাজী অনিকের কথা, আমি যদি বলি বর্ষণের কথা, কিংবা মৃত্যুঞ্জয় চৌধুরী অথবা এবাদত হোসেন, তারও কিন্তু একটা লম্বা সময় গেছে এই ইনজুরির কারণে। ইবাদতের পিক টাইমে আমরা তাকে ওয়ার্ল্ড কাপে মিস করেছি 23 সালে, এর পরবর্তীতে সেভাবে কিন্তু তাকে এখন পর্যন্ত জাতীয় দলে দেখা যায়নি, বা সেই পিক ফর্মে তিনি আর নাই। এই জায়গাগুলোতে আসলে এই অভাবটা কেন থাকে? না দেখেন, মানে একতরফা যদি আমি বোর্ডকে দোষারোপ করি সেটাও ঠিক হবে না, কারণ এইটা কিন্তু মানে দুইজনেরই মানে দায় থাকে, ক্রিকেট বোর্ডেরও, ইন্ডিভিজুয়াল ওই প্লেয়ারটারও। আমাদের সময়ে ক্রিকেট বোর্ডের হয়তো বা এত আর্থিকভাবে এতটা সচ্ছল ছিল না, কিংবা আমাদের ফিজিওথেরাপি যে আমাদের একটা ফিজিও যে টিমের সঙ্গে থাকবে এই কালচারটা ছিল না। আমাদের লোকাল ফিজিও এখন যেইভাবে করে ডেভেলপ করেছে ওই সময় এরকম কালচার ছিল না আসলে। সো ওইটা আমি বোর্ডকেও দোষ দিব না, ওই সময়টাই আসলে এরকমই ছিল। কিন্তু এখন যদি আপনি কম্পেয়ার করেন, এখনকার প্লেয়াররা অনেক কিছু জানে, নিজেদেরকে মেনটেন কিভাবে করতে হয় সেটা জানার পরেও তারা যদি না মেনটেন করতে পারে, কারণ আমি যখন পেস বোলার হয়েছি আমি ছোটোবেলা থেকেই জানি যে আমার ইনজুরি আসবে, কারণ আমার শরীর কিন্তু এরকম একটা কষ্টের কাজ করার জন্য না, এত দূর থেকে দৌড়ে এসে এত জোরে বল করা। আপনি যখন একটা ফ্রন্ট ফুটে একটা ফাস্ট বলার ল্যান্ড করে, আপনার যা বডি ওয়েট তার থেকে 4 গুণ বেশি বডি ওয়েট আপনার পায়ের উপরে পড়ে ফ্রন্ট ফুটে। সো আপনার বডিটা তো আসলে এইটার জন্য না। সো ইনজুরি আসতেই পারে, যতই ভালো অ্যাকশন হোক ইনজুরি হতে পারে, কিন্তু আপনি কিভাবে নিজেকে মেনটেন করবেন, কিংবা আপনি যখন ইনজুরিতে পড়েন কিভাবে রিহ্যাব করে আপনি কামব্যাক করবেন, ইটস আপ টু ইউ অনলি। ইনজুরির কথা বলছিলাম, আপনার ক্যারিয়ারের যেই ঘটনাগুলো ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সেরকম কোনো ক্যারিয়ারের বা একই ধরনের সিমিলারিটিস এখনকার কোনো পেসারের মধ্যে সেই সাদৃশ্য দেখেন কিনা, যার হয়তো বা ইনজুরির কারণে হতে পারতেন তিনি জাতীয় দলের বড় একটা অ্যাসপেক্ট ইন ফিউচার, বাট ইনজুরির কারণে তিনি হয়তো বা দেখেন, আপনি একদম আমার মনের প্রশ্নটা করেছেন। আমার ইনজুরিটা কিন্তু এমন একটা ওই সময়, এখন ইটস আ ভেরি কমন ইনজুরি এইটা, এবং 6 মাসও লাগে না ইভেন ঠিক হতে। কিন্তু আমার ওই সময় যেহেতু ফিজিও কালচারটা ছিল না এবং আমাদের লোকাল ফিজিও ছিল না ওরকম, এবং আমাদের মানে আমি 8বার এমআরআই করিয়েছিলাম, মানে বোর্ড থেকে 1বার করিয়েছে, আমি 7বার নিজে এমআরআই করিয়েছি, একবারও ধরা পড়েনি আসলে কোন জায়গাটায় সমস্যা। সো আমার সাথে আমি যখন রিলেট করি, আমাদের এখন আমি যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা করলাম, আশিক একটা এমন একটা ইনজুরিতে ভুগছে যে ওর ইনজুরিটা আসলে ধরতেই পারছে না, অনেক বছর হয়ে গেল, প্রায় 5-6 বছর হয়ে গেল যে ওর ধরতেই পারছে না আসলে কোথায় কি হয়েছে। বোলিং করলেই শুধু লাগে, থ্রো করলে লাগে না। সো আপনি এই ইনজুরিটা সব ফিজিওরাই খুবই কনসার্ন এটা নিয়ে। লাস্ট ওর কাতারে একটা অপারেশন হলো, আই হোপ যে ও খুব সুন্দরভাবে কামব্যাক করবে। ওকে নিয়ে আফসোস কেন করি, ও যদি ফিট হয় এবং ও যদি খেলতে পারে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে মানে পেস বোলিং ডিপার্টমেন্টকে লিড করবে ইন ফিউচার ইনশাল্লাহ।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। টাইগার্সদের পেস দর্শন নিয়ে আলোচনা করছিলাম, আর এটা নিয়ে কথা বলার জন্য সাবেক ক্রিকেটার ও কোচ তালহা জুবায়ের আমাদের সঙ্গে রয়েছেন। আপনি 2002 সালে শুরু করেছিলেন, সেই সময়ের সমসাময়িক পেসারদের কথা যদি বলি তাহলে মাশরাফি, এরপরে শাহাদাত হোসেন, পরবর্তী সময়ে শফিউল ইসলামরা আসলেন, রুবেল হোসেন এসেছেন, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, তারা খেলেছেন। সেই সময়টাই আমরা দারুণ একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলারদের পর্যাপ্ত দেখা যাচ্ছে যে, বা যতটুকু অন্তত থাকা প্রয়োজন, মিনিমাম সুইং, রিভার্স সুইং, ইন সুইং, আউট সুইং, এই কাজগুলো ছিল। বর্তমানে পেসারদের মধ্যে কিন্তু আমরা তুলনামূলক ওই জিনিসটা বেশি দেখি না। এটা নতুন বলেও একটা নতুন বলে ধরেন সুইং দেখবো, এটা তো একটা চোখের প্রশান্তি। বাংলাদেশের উইকেটের হয়তো বা একটা ব্যাপার থাকতে পারে, তবে ইদানিং বাংলাদেশের যারা পেসার উঠে আসছেন এই পেস বিপ্লবের মধ্যেও কিন্তু খুব বেশি সুইং আমরা ওইভাবে দেখতে পাই না। সেটা কি আসলে টি-20 ক্রিকেট এটার জন্য দায়ী, নাকি বাংলাদেশের উইকেট? হ্যাঁ, আপনি দায়ী শুধু উইকেটকে করলে হবে না। আমরা হ্যাঁ টি-20 অনেক শর্টার ফরম্যাটে যেহেতু আমরা অনেক ম্যাচ খেলি, আপনার ওইখানে সুইং করানোটার সুযোগ খুব একটা বেশি থাকে না। কারণ আপনি বলটাও 20 ওভারে খেলা, ব্যাটসম্যান মারের মোডে থাকে, ক্রস সিমে বল করতে হয়, লেন চেঞ্জ করতে হয় অনেক, সো সুইংয়ে অতটা বলার যেতে পারে না, ওই স্কোপটা থাকে না। সো আমরা এই ম্যাচগুলো যেহেতু বেশি খেলি আমাদের হয়তো বা, কিন্তু আপনি যদি অন্যান্য দেশ দেখেন তারা কিন্তু সুইং করাচ্ছে, আর্শদীপ সিং যেমন সুইং করাচ্ছে ওর। সো এই অনেকেই আছে যারা নিজেরা এই সুইংটাতে অনেক জোর দেয়, সুইং করাতে পারে। কিন্তু আমি বলবো যে আমরা ধরেন আমাদের ন্যাশনাল লিগে আমরা যেই বলটা দিয়ে খেলি, ডিউক বলে খেলা হয়, যেটা ইংল্যান্ডে খেলে। সো ডিউক বলে আপনি যখন খেলবেন, আপনার ডিউক বলটা যত পুরনো হয় তত সুইংটা বাড়তে থাকে। সো আপনি আমরা যখন টেস্ট ম্যাচ খেলি তখন কিন্তু আমরা ডিউক বলে খেলি না, অনলি ইংল্যান্ডে গেলে আমরা ডিউক বলে খেলি, হয়তো ওয়েস্ট ইন্ডিজে গেলে ডিউক বলে খেলা হয়, আমি যদি ভুল না করে থাকি। সো আপনি বাদ বাকি সবসময় কিন্তু আপনি কোকাবোরায় খেলেন আর এসজিতে খেলেন। সো কোকাবোরার সিমটা অনেক কম থাকে, ডাবানো থাকে, ডিউক বলে উঁচু থাকে, এসজি বলে উঁচু থাকে। সো আমার মনে হয় আমরা যেই বলটা দিয়ে বেশি খেলি টেস্ট ম্যাচে, সেই বলটা আমাদের ডোমেস্টিকে আনা উচিত। কারণ আপনি হোয়াইট বল আপনি কোকাবোরা ইউজ করছেন, আপনি রেড বল কোকাবোরা ইউজ করছেন না। রেড বল আপনার যখন পুরনো হয়ে যায়, সিমটা আরও বেশি ডেবে যায়। সো তখন কিন্তু আপনার যদি স্কিলফুল আপনি না হন, আপনি যদি ওই প্র্যাকটিসটা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার রিভার্স সুইং কিংবা ন্যাচারাল সুইং করানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি বলবো যে আমাদের যে ডিউক বলে খেলাটা হচ্ছে ন্যাশনাল লিগে, এটা হয়তো হ্যাঁ ব্যাটসম্যানরা যেন একটু ডিফিকাল্টি ফেস করে, একটু সুইং খেলার অভ্যাসটা বেশি গড়ে ওঠে, এই কারণে করা হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু বলারদের যেই একটা কনফিডেন্স আপনি দিচ্ছেন, ওই কনফিডেন্সটা কিন্তু আপনি টেস্ট ম্যাচে নেক্সট ম্যাচেই যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো টেস্ট ম্যাচ খেলেন, আপনার হাতে আর ওই বলটা থাকবে না। সো যখন আপনি দেখেন, আমরা আরেকটা ব্যাপার আমি বলি, আমাদের বোলাররা ধরেন যেহেতু টি-20 ফরম্যাট আসছে এবং ওয়ার্কলোডের একটা ব্যাপার আছে, সব সময় তারা মেনটেন করে যে আমি ম্যাচের আগে কিংবা 2-3 দিন আগে আমার 4 ওভার 5 ওভার কিংবা আমার উইকলি যেই বোলিং ওয়ার্কলোডটা আছে এইটুকুই করব। সো আপনি তখন কি করেন, আপনি একটা ফাস্ট বোলার, আপনার হাতে কিন্তু কোচটা আপনাকে নতুন বলটাই উঠিয়ে দিবে যদি আপনি বলেন আপনি 4 ওভার করবেন। সো আপনার তো উইকে একটা দিন রাখা উচিত যে আপনি 10 ওভার কি 12 ওভার কি 15 ওভার একটা স্পেল করবেন। সারাদিন আপনি টেস্ট ম্যাচে সারাদিন বোলিং করেন, রাইট? সারাদিন আপনার যদি বোলিং করতে হয়, আপনি 18 থেকে 19 ওভার 20 ওভার বোলিং করতে হয়। তো আপনার এই বোলিং প্র্যাকটিসটা কোথায় আসলে? সো আপনি শুধু নতুন বলে প্র্যাকটিসটা করছেন, পুরনো বলে আপনার প্র্যাকটিসটা ওরকম হচ্ছে না। সো আপনি যদি এই সেশন বাই সেশন আপনার বোলিং প্র্যাকটিসটা না হয়, তাহলে আপনার খেলাটা তো এত ইজি না যে আপনি গেলেন আর হয়ে গেল। পুরনো বলে কেন আমাদের পেস রিডিউস হতে থাকে, পুরনো বলে কেন আমরা রিভার্স সুইং করাতে পারি না? একটাই কারণ, আমাদের এই রকম প্র্যাকটিসটা আমাদের ম্যাক্সিমাম ফাস্ট বোলাররা করে না। বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখি যে টি-20 ক্রিকেটে প্রচুর পরিমাণে ডেথ ওভারের দিকে বিশেষ করে ইয়র্কারের চেষ্টা করা হয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেই প্রবণতাটা তুলনামূলকভাবে কম। ইভেন ইনফ্যাক্ট আমি যদি বর্তমান সময়ের কথা বলি, ওয়ানডে বা টেস্ট ক্রিকেটেও কিন্তু ইয়র্কারের প্রচলনটা আসলে অন্যান্য দলে আমরা খুব বেশি দেখি। বাংলাদেশে সেই জিনিসটা কেন নেই? দেখেন, এইটা ডিপেন্ড করে যে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান। এইটা কিন্তু একদম খুবই ওপেন একটা সিক্রেট যে আপনি যদি ডেথ ওভারে না, আপনি যখনই ডেথ ওভার বলতে আমরা বুঝি কি, মানে ওভার খেলার শেষের ওভারগুলো। আপনি যদি একটা ব্যাটসম্যান যখনই সে অ্যাগ্রেসিভ হবে, যখনই সে অ্যাটাকিং হবে, তখনই তার জন্য ডেথ ওভারটা শুরু হয়ে যেতে হবে। সো এটা যদি দিনের প্রথম ওভারে শুরু হয়ে যায়, আপনার তখন তার জন্য আপনার ওই ব্লক হলেই বল করতে হবে, তাহলেই আপনি অ্যাটলিস্ট মানে সার্ভাইভ করতে পারবেন। সো আপনার এই প্র্যাকটিসটা আপনার নিজের উপরে, আপনি আসলে কিভাবে নিজেকে দেখতে চান কিংবা কিভাবে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করতে চান। সে যারা মালিঙ্গা
কেন এত সাকসেসফুল, কারণ ও ব্লক হলে একদম বলে বলে বল করতে পারতো, রাইট? সো আপনি তো দেখছেন যে কোথায় বল করলে একমাত্র সার্ভাইভ করা যায়। আর এখন যেই ক্রিকেট এসেছে, ব্যাটসম্যানের ব্যাটের কোয়ালিটি, আউটফিল্ড ফাস্ট, মাঠ ছোট, সো সব দিক থেকেই তো খেলাটা ব্যাটসম্যানের পরে। সো আপনার বাঁচার একটাই উপায়, যদি আপনি ওই জায়গাটায় মাস্টার করতে পারেন নিজেকে আসলে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে পেসারদের মধ্যে ওই চাওয়াটার একটা ঘাটতি কোথাও না কোথাও 100% আছে। সেই ঘাটতিটা অবশ্যই বাংলাদেশের পেসাররা সামনের দিকে নজর দিয়ে সেগুলোতে কি বলে মনোযোগ দিবেন এবং সেই জায়গা থেকে কাম আউট করবেন, সেটাই আসলে প্রত্যাশিত। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আরও একবার ফিরলাম বিরতির পর। দেখছেন এখন মাঠে টাইগারদের পেস দর্শন নিয়ে আলোচনা করছিলাম, সঙ্গে রয়েছেন তালহা জুবায়ের। আপনাকে আমরা বিভিন্ন সময় নেটে, বিশেষ করে বিসিবিতে বা বিসিবির বাইরে নেটে জুনিয়র ক্রিকেটারদের সাথে দেখেছি যারা কিনা পেস বোলার হতে চান, পেস বোলিং নিয়ে তাদেরকে অনেক সময় দিয়েছেন, তাদেরকে অনেক বেশি সময় দিয়েছেন আপনি, এবং বর্তমানে যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের নিয়েও আলাদা আলাদাভাবে বিভিন্ন সময় কাজ করেছেন। যেহেতু বিসিবির একজন কোচ, আপনি সেই দায়িত্বটা পালন করেছেন, সেই দায়িত্বের বাইরে গিয়েও আপনি অনেক সময় স্বপ্রণোদিত হয়ে তাদের নিয়ে কাজ করেছেন। বর্তমানে যদি ফিউচার পেসারদের কথা বলি, সেই জায়গায় ইকবাল হোসেন ইমন, আল ফাহাদের কথা আসবে, রিপন মণ্ডলের কথা আসবে। এই পেসারদের মধ্যে আসলে সেই সম্ভাবনা দেখেন কিনা? বর্তমানে তো বাংলাদেশের পেসের লাইন আপটা অনেক বড়, হয়তোবা আল ফাহাদ বা ইকবাল হোসেন ইমন কিংবা রিপন মণ্ডলদের জন্য সুযোগটা পাওয়া একটু বেশি টাফ, বাট তারা কি আসলে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত কিনা? অবশ্যই। আপনি যখন দেখেন, আপনি যেই লেভেলেই ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেন না কেন, তার মানে আপনার কোনো না কোনো অ্যাবিলিটি অবশ্যই আছে। আপনি এখন এই জেনারেশনের যারা প্লেয়ার, তাদের মধ্যে আপনি বেটার বলে আপনি আন্ডার 19 আপনি খেলতে পারছেন। সো এরা অবশ্যই ফিউচারে ভালো কিছু করবে। এবং ইকবাল হোসেন ইমন এবং আল ফাহাদ, এরা দুইটা বলারই আমার মনে হয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো বলার। আমি আশা করব যে ওরা যেই ফর্মে আছে কিংবা যেই কনফিডেন্স লেভেলটা আছে, যেরকম পারফর্ম করেছে, আন্ডার 19 হয়তো বা ওয়ার্ল্ড কাপে ওরকম টিম ওয়াইজ খেলতে পারেনি, কিন্তু ওদের দুজনের পারফরমেন্স এই 2 বছরে অনেক ভালো পারফর্ম, একা অনেক ম্যাচ জিতিয়েছে এরা দুজনই। সো আমি আশা করব বাংলাদেশ টিমকে ওরা ইন ফিউচার সার্ভ করবে। ছোট করে যদি দুজনের একটু বিশেষত্ব বা স্পেশালিটি বলে। দেখেন, দুইজনই অ্যাটাকিং। হ্যাঁ, ইমনের হাইটটা অতটা না যতটা আল ফাহাদের। ফাহাদ হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ, উইকেট বের করতে খুব পছন্দ করে, যে কোনো সময় ক্যাপ্টেনকে যে বলতে পারে যে ওই সাহসটা ওর আছে যে আমি বল করব, আমি উইকেট বের করব, একটা পার্টনারশিপ হলে ওই লিডটা করতে পারে। সো এই বয়স থেকে যখন এরকম একটা মানে ইচ্ছা কিংবা এরকম একটা সাহস কোনো বোলার দেখায়, এই সাহসটাও যত মানে সিনিয়র হবে কিংবা যত উপরের লেভেলের ক্রিকেট খেলবে, এই কনফিডেন্স লেভেলটাও যদি ধরে রাখতে পারে, আমার মনে হয় ও বাংলাদেশের হয়ে খুব ভালো অ্যাসেট হবে। শেষ কিছুদিন রিপন মণ্ডল, বিশেষ করে এশিয়া কাপের কথা যদি বলি, রাইজিং স্টার এশিয়া কাপ যেটা এবং তার আগের টুর্নামেন্টে, দুটো টুর্নামেন্টে রিপন মণ্ডল দারুণ করেছেন। ডেথ ওভারের বোলিংটা বিশেষ করে সবার নজর কেড়েছে, সেখানে তিনি ইয়র্কার করেছেন। এই যে বাংলাদেশের পেসারদের যে ইয়র্কার না করার একটা প্রবণতা, সেই প্রবণতাটা উল্টাভাবে, অর্থাৎ সেই প্রবণতার মধ্যে নেই রিপন মণ্ডল, তিনি নতুন কিছু চেষ্টা করছেন, ইয়র্কার করার চেষ্টা করছেন। এইটা কি আসলে কিভাবে তৈরি হয়েছে? না দেখেন, এইটার একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে, আমি যখন ওদের সঙ্গে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ করি, যেটা 2022, সো ওইখানে আমাদের একটা প্র্যাকটিস প্রত্যেকটা ফাস্ট বোলারের ছিল যে আপনার যতই বোলিং ওয়ার্কলোড হোক, যেইটাই হোক, আপনার ম্যানেজ করে নিতে হবে যে আপনি অ্যাটলিস্ট 2 ওভার হলেও আপনার ব্লক হোলের প্র্যাকটিসটা আপনার করতে হবে। সো এটা ওদের ডেইলি রুটিন ছিল। সো রিপন মণ্ডলকে এখন হয়তো বা দেখছে যে ও খুব ভালো ব্লক হলে কন্ট্রোল বোলিং করতে পারে, কিন্তু এটা কিন্তু ওর খুব মানে অল্প দিনের ফসল না, এটা অনেক দিনের ওর চেষ্টা, ওর নিজের কষ্ট। ও কখনোই ফাঁকি মারে নাই, কখনোই ও স্কেপ করতে চায় না এই জায়গাটা থেকে। সো এই মেন্টালিটিটা গ্রো করা, ধরে রাখা এত বছরের পর বছর, ওর এই প্র্যাকটিসটা সবসময় ছিল। আপনি যদি দেখেন, রিপন যখন স্পট বোলিংয়ে প্র্যাকটিস করে, ওর লেন্থের প্র্যাকটিসটাও করে নেয়, জুতো রেখে কিন্তু ব্লক হলের প্র্যাকটিসটাও করে নেয়। সো এই ক্রেডিটটা সবসময় রিপনের যায়, কারণ আমি ওই গ্রুপে যারা ছিল অনেকেই হয়তো বা এটা মেনটেন করেনি বলে তারা এখনো ওরকম মাস্টার হয়নি। রিপন কিন্তু কখনোই এটা, যেই বোলিং কোচের আন্ডারেই প্র্যাকটিস করেছে কেন, ও কিন্তু নিজে থেকেই ওই কোচটাকে যেয়ে বলে যে স্যার, আমার এই প্র্যাকটিসটা আমি করব, আমাকে ওইটা সেট আপ করে দেন। ও কিন্তু নিজের থেকেই করে নেয়। সো এই ক্রেডিটটা আমি নিব না, কিংবা অন্য কোনো বোলিং কোচকেও আমি দিব না, কারণ আমি কখনো ক্রেডিট নিতে পছন্দ করি না। কারণ আমি একই কথা সব বোলারের সঙ্গে হয়তো বা বলি, কেউ নিতে পারে, কেউ পারে না। সো ক্রেডিটটা সবসময় প্লেয়ারের যায়।
অর্থাৎ রিপন মণ্ডল তার চেষ্টাটা জারি রেখেছেন। অবশ্যই এবং সেই চেষ্টার কারণেই রিপন পারফেক্ট আমরা যেটা বলি আর কি, রিপন মণ্ডল সেই প্রচেষ্টাটা আরো জারি রাখবেন। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আর আমাদের সঙ্গে এখন মাঠের আলোচনায় যুক্ত ছিলেন কোচ তালহা জোবায়ের এবং সাবেক জাতীয় দলের ক্রিকেটার। সময় স্বল্পতার কারণে খুব বেশি আসলে আলোচনা করতে পারিনি, অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, তবে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকেও।